ওকে, তাহলে শুরু করছি আজকে। সিলেক্টর, হ্যাঁ, সিলেক্টর নানাভাবে থাকতে পারে। আমরা এই যে এইচটিএমএল যে ফাইলটি, এইটাকে আমরা যখন সিএসএস শুরু করব, সিএসএস শুরু করার জন্য এই যে প্রত্যেকটি ট্যাগ, যে ট্যাগগুলো আমরা ব্যবহার করি, এগুলো তো সিলেক্ট করতে হবে কোন ট্যাগে আমি কি করতে চাচ্ছি। তো অনেক সময় প্রয়োজন হতে পারে যে একই ট্যাগকে আমি, যেমন এই হেডিং ওয়ানকে একের অধিক স্টাইল আমরা অ্যাপ্লাই করতে পারি। তো অথবা হে ফাংশনাল বিভিন্ন, যেমন এক হেডিং টুকে আমরা তিনটা ক্লাস দিয়ে কানেক্ট করতে পারি। এই বিষয়গুলো আসলে কিভাবে আসবে এটাই আমরা দেখব। যেমন এইখান থেকে আমি যদি জাস্ট এইচ1কে কল করি, তাহলে এইটা এইচ1টা কি আমার সিলেক্টর। এই সিলেক্টরটাকে আমি টার্গেট করলাম এইচ1-এ। তাহলে এখানে যা ব্যবহার করব আমি সেটাই আমার কাজ করবে। এইচ1 কি আমাদের কি ট্যাগ, এটা বলি আবার অনেক সময় কি। এটা হচ্ছে ট্যাগ, এইচটিএমএল এ এইচ1 হচ্ছে ট্যাগ, আর যখন সিএসএস এ লিখবো এটা হচ্ছে সিলেক্টর। আচ্ছা ঠিক আছে, মানে সিলেক্ট করলাম, কোনটাকে সিলেক্ট করলাম সিএসএস এ সেটা বলে দিচ্ছি যে এটা হচ্ছে সিলেক্টর। তো এখানে আমি কালার এসে জাস্ট কালার কোড দিয়ে দিলাম। আচ্ছা, কি কালারটা দিয়ে দিলাম, আপাতত আমরা কি কালার ব্যবহার করব, কি কালার রেড দিয়ে দিলে এইটাকে আমি যদি রান করি, আচ্ছা কাজ করলো না, কেন করলো না বলেন তো। লিংক করা হয়নি ভাইয়া। হ্যাঁ, লিঙ্ক করি নাই আমি। ঠিক আছে, এখানে লিঙ্ক করে দিলাম। এইবার যদি আমি রান করি, এই যে আমার কালার চেঞ্জ হয়ে গেল। মানে কালার নিয়ে বারবার, মানে কালার সিলেক্টর, এই যে সিলেক্টর আর এই যে প্রপার্টি যেটা কালার, এইটাকে মানে পুরা মানে প্র্যাকটিস করার জন্য এটাই ইম্পর্ট্যান্ট, এটাকেই বেশি ব্যবহার করা হয়, এই জন্য বারবার কালার কালার ইউজ করতেছি। এখন এই যে আমরা কল করলাম, তাহলে হেডার ওয়ানকে আমরা কল করলাম, এরপরে যদি একইভাবে আমরা প্যারাগ্রাফকে কল করি, সিলেক্টর প্যারাগ্রাফ পি, এইখানে আমি কালার চেঞ্জ করে দিলাম। আমি কি কালারই ব্যবহার করছি, অরেঞ্জ ব্যবহার করলাম। তাহলে এই যে প্যারাগ্রাফ দুইটাই চেঞ্জ হয়ে গেল না। তো এইরকম আমার একটি পেজে অসংখ্য প্যারাগ্রাফ থাকতে পারে। হেডার ওয়ান লিমিটেড থাকে, সাপোজ হেডার ওয়ান 5 কি 10টা থাকলো, কিন্তু আমার প্যারাগ্রাফ কিন্তু অসংখ্য হতে পারে। তো আমি যদি এইখান থেকে এভাবে পি লিখে সিলেক্ট করে দিই অরেঞ্জ কালার, তাহলে আমার সম্পূর্ণ পেজের প্যারাগ্রাফ সব হয়ে যাবে না, অরেঞ্জ কালার হয়ে যাবে না। তো এইটা আমি চাচ্ছি না, আমি চাচ্ছি না যে আমার সবগুলোই অরেঞ্জ হোক। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা নির্দিষ্ট প্যারাগ্রাফকে কল করতে পারবো। যেমন এই সিলেক্টরকে আমরা নাম দিতে পারবো। নাম দেওয়ার জন্য দুইটা অপশন আছে, একটি হচ্ছে ক্লাস এবং আরেকটি ক্লাস এবং আইডি। ঠিক আছে, তো ক্লাস এবং আইডি এর আগে আমরা দেখেছি, সবাই জানি, কিন্তু ক্লাস আইডি সম্পর্কে বিস্তারিত বিষয়গুলো আজকে আলোচনা করব। ক্লাস এবং আইডি কিভাবে আসে, একের অধিক ক্লাস কিভাবে ব্যবহার করতে হয়, সব কিছু।
এর আগে আমরা দেখব, সাপোজ আপনার এই পেজে প্যারাগ্রাফ আছে, ধরলাম আমি 10টা, H2 আছে 5টা, H1 আছে 2টা। আমি চাচ্ছি সবগুলো টেক্সটের কালার আমি সেম করতে চাই, একই কালার হবে টেক্সটের। যেমন এখানে যদি HTML আমার যদি স্ট্রাকচার ওয়াইজ থাকতো, আমি যদি মূল ওয়েবসাইট যেমন হয় এরকমভাবে যদি স্ট্রাকচারটা করে ফেলি তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে আমার লিঙ্কটা দিয়ে দিলাম হেডারে, আর এইটাকে আমি বডিতে রাখলাম। ঠিক আছে, এই ক্ষেত্রে আমি চাচ্ছি আমার সম্পূর্ণ পেজের কালার, টেক্সট কালার একই রকম হবে। তখন কি করতে পারি? কারো আইডিয়া আছে? একটা সিলেক্টর দিয়ে সম্পূর্ণ পেজ করতে পারবো? বলেন তো কেউ। স্টার স্টার সাইন দিতে হবে, মানে সিলেক্টর হিসেবে স্টার দিতে হবে। আচ্ছা, আরেকটা কি করতে পারি? বডি বডি দিলে হবে, বডি দিলে ঠিক আছে, দুইটাই ঠিক আছে। যদি বডি দিই আমি তাহলে এই সেকশনটা কালার হয়ে যাবে। আর যদি এইখানে আমি কোনো কিছু না দিয়ে শুধু একটি স্টার দিই তাহলে এইটা কিন্তু আমার স্টারকে আমরা ইউনিভার্সাল সিলেক্টর বলি। হ্যাঁ, তাহলে এইখানে অল বোঝাচ্ছে। অল, হ্যাঁ, স্টার যদি দিই আমি, স্টার দিয়ে আমি যা লিখবো এটাকে গ্লোবাল বা ইউনিভার্সাল সিলেক্টর বলে স্টারকে। এখানে আমি যদি রেড লিখে দিই, ফন্ট সাইজ 20 পিক্সেল, এই দুইটা লিখে দিলাম। এখন আমি এটাকে যদি রিলোড দিই, সব সমান হয়ে গেল, দেখছেন? তাহলে এই পেজে আমার যা থাকবে এখানে যদি স্টার্ট দিই আমি, সব কিছু আমার একইভাবে অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, তো এইটা ব্যবহার করতে পারেন আপনারা যদি চান যে এই পেজে সব কালার, টেক্সট কালার, নর্মালি টেক্সট কালার কি থাকে? ব্ল্যাক থাকে। তো আমি চাচ্ছি যে আমার ব্ল্যাক না, আমি একটু ব্ল্যাকের আশেপাশে কালার চাচ্ছি। তো আমি ব্ল্যাকের আশেপাশে যদি কোনো শেড নিই, আমি কালার যেটা গতকাল দেখিয়েছিলাম, আপনার ব্ল্যাকে যদি ক্লিক করি, আচ্ছা এখানে ব্ল্যাকের অপশন আসে না। আরেকটি ওয়েবসাইট আছে। ভাইয়া জি, আগে যে ওয়েবসাইটটা দেখালেন কালারের জন্য, মানে ওই যে উপরে যে কালার বারটা দেওয়া, হ্যাঁ যে কালারে মানে আমি চ্যাটবক্স যে কালার দরকার ওই টাইপের শেড দিবে না, মানে ওই হ্যাঁ, গ্রিনে যদি দিই হ্যাঁ। ওই টাইপের তো শেড এই সাইটটা একটু ভালো ব্যাপার। এই যে কালারে ক্লিক করব আমি সেই কালারে শেড দিবে আমাকে। এটা একটা গেল। আজকে আরেকটি ওয়েবসাইট দেখায়, এটা আরও বেটার। হ্যাঁ, এটা আমি পাইছি আজকে, কালার্স ডট। চ্যাটবক্সে একটু অ্যাড্রেসটা একটু ঠিক আছে, দিয়ে দিব আমি এই দুইটা অ্যাড্রেস, কালকে খেয়াল ছিল না। এখানে এই ওয়েবসাইটটা আরও বেটার, কালার্স ডট সিও। কালার্সের ওটা দুইটা আছে, এটা খেয়াল রাখবেন তাহলে হবে। কালার্স লিখবেন, ডট সিও লিখলে হবে, কিন্তু ওই ওটা দুইটা আছে। এখান থেকে আমি জেনারেটরে যেতে পারি। এখানে আমি জেনারেট করতে পারি আমার মতো কালার, অথবা এক্সাম্পলে যদি যাই, এক্সপ্লোরে যদি যাই, আমি এখান থেকে এক্সপ্লোরে যদি যাই, এখানে হিউজ কালার প্যালেট আছে, মানে অসংখ্য কালার প্যালেট। যেটাতে ক্লিক করবেন আপনি, এই যে এইখানে যদি আমি ক্লিক করি, এটাকে ওপেন ইন জেনারেটর করি অথবা ভিউ, এই যে ব্লুর যতগুলো শেড আছে, অথবা এখান থেকে আমি যে কোনো জাস্ট ক্লিক করব, আমি আমার যে শেডটা পছন্দ, আমি এই শেডটা পছন্দ, এর উপর ক্লিক করলাম, মাউস নিয়ে যাব, এইটা পছন্দ, এটার উপর ক্লিক করলাম, কপি হয়ে যাবে। তো এইটাকে আমি এই যে ব্ল্যাকের কাছাকাছি এটা কালারটা, কিন্তু এটাকে আমি ইউজ করতে চাচ্ছি আমার সম্পূর্ণ বডি। দেখছেন, এটা কিন্তু কালোই মনে হচ্ছে, কিন্তু আসলে কিন্তু কালো না। এই যে আমি এই শেডটা নিয়েছি। তো আমি যখনই কোনো ওয়েবসাইট করতে যাব তখন এরকম গ্লোবাল অ্যাট্রিবিউটের কিন্তু প্রয়োজন হবে।
যে আমি সম্পূর্ণ ওয়েবসাইটের কালারকে একই রকম রাখতে চাচ্ছি, টেক্সট কালার। এটাকে আমরা বলতেছি গ্লোবাল অ্যাট্রিবিউট। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সিলেকশন। এইটা গেল আমার গ্লোবাল অ্যাট্রিবিউট অথবা নির্দিষ্ট কোনো ট্যাগকে কল করা সিলেক্টর হিসেবে। এখন যদি আমি নির্দিষ্ট করে দিতে চাই, এইখানে আমার দুইটা প্যারাগ্রাফ আছে, আমি একটি প্যারাগ্রাফকে আমি এক কালার করব আর একটি প্যারাগ্রাফে আলাদা করব, যেটা গতদিন দেখিয়েছি ক্লাস, আমরা ক্লাস ডিফাইন করা। ক্লাসটা কতভাবে আসতে পারে সেটা আমরা দেখব। যে কোনো ইয়েতে আমি যদি ক্লাস দিতে চাই, ক্লাস লিখলাম, আমি ক্লাসের একটি নাম দিব, সাপোজ P1 দিলাম। তাহলে এইটাকে আমি যদি P1 কল করি তাহলে কাজ করবে, তাই না? P1 যদি আমি এই ক্লাসের নাম দিয়ে দিলাম, তাহলে এইখানে এসে যদি আমি শুধুমাত্র P1 লিখি তাহলে কাজ করবে। কিন্তু যখনই আমি ক্লাস লিখব তখন আমাকে খেয়াল রাখতে হবে এর আগে যেন একটা ডট দিই। এই যে P1 যখন লিখলাম আমাকে একটি ডট ব্যবহার করতে হবে। এই যে এটা হচ্ছে ক্লাস, ক্লাসকে যখন আমরা সিএসএস করব এর আগে একটি ডট ব্যবহার করতে হবে আমাকে। এখন যদি আমি রিলোড করি, এটার কালার চেঞ্জ করে দিয়ে, তাহলে ওই প্যারাগ্রাফটাই কিন্তু শুধু কালার হবে। কারণ কি, আমি ওই প্যারাগ্রাফকে একটি নির্দিষ্ট ক্লাসের নাম দিয়েছি। এই যে এরপরে আমরা একই ইয়েকে দুইটা ক্লাসের নাম দিতে পারি। এখানে আমি এক্সাম্পল লিখে রাখছিলাম দেখানোর জন্য। আচ্ছা, লিখে দেখাই। দুইটা নাম দিতে পারি, একটি এলিমেন্টের দুইটা নাম হতে পারে ক্লাস। এটা কিভাবে আমরা ব্যবহার করব? ক্লাস লিখলাম আমি, লিখে আমার যে কোটেশন মার্ক এর মধ্যে P1 P2, এই যে এখানে দুইটা ক্লাস লেখা হলো, ঠিক আছে? এই দুইটা ক্লাস লেখা হলো কেন? আমি চাচ্ছি P1 এর যে সিলেক্টর এইখানে এইটা কল করলে এবং এইটাও কল করতে পারি আমি ইচ্ছা করলে। যে কোনো একটাকে কল করলে এটার উপর অ্যাপ্লাই হবে। যেমন দেখেন এখানে যখনই আমি P1 লিখলাম, আমার অলরেডি P1 এর জন্য কাজ করা আছে না? P1 এ অলরেডি কালার রেড দেওয়া আছে না আমার? কিন্তু এইখানে তো আমি আলাদা লিখছি, P1 এবং P2 লিখছি, কিন্তু কেন কাজ করলো? কারণ যে কোনো একটা সিলেক্টরের সাথে সে মিলে গিয়েছে। এখন স্পেসিফিক যদি আমি দুইটা ক্লাস অ্যাপ্লাই করতে চাই এটার সাথে, আমি P2 এর জন্য আলাদা কালার সিলেক্ট করি, তাহলে কি ঘটবে দেখেন। কালার ব্লু, ব্লু হয়ে গেল এটা। এর কারণ কি? এর কারণ হচ্ছে সিএসএস রিড করে আপনার উপর থেকে নিচে, ঠিক আছে? এবং এইটা যখন সে সিঙ্গেল পাচ্ছে, এইটাও আলাদা পাচ্ছে, তখন কিন্তু সে এইটাকে পরেরটাকে যে আরেকটা অ্যাডিশনাল ক্লাস আছে সেই অ্যাডিশনাল ক্লাসকে কিন্তু সে ধরে নিচ্ছে। কিন্তু এইখানে যদি এমন ঘটনা ঘটে যে আমি দুইটা ক্লাসকে এইটাকে স্পেসিফিক করতে চাই, তাহলে আমি কি করব? এইখান থেকে জাস্ট P1 এবং P2 লিখে দেব। দুইটা ক্লাসকে আমরা যদি একই সাথে কল করতে চাই তাহলে এভাবে আমরা কল করতে পারি।
যখনই দুইটা ম্যাচ করবে তখন ওইটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখছেন? আচ্ছা, অরেঞ্জ হয় না এটা। p1 ডট, ও ডাবল হয়ে গেল তো, এটা একই জিনিস ডাবল লিখছি আমি এই জন্য। ডট বার করছে ডট ডট কি উপর হুম, এই যে ঠিক আছে। তাহলে আমি ইচ্ছা করলে দুইটা ক্লাসই অ্যাপ্লাই করতে পারি। এখন আমি এটা একটু ক্রিটিক্যাল মনে হলো এখানে, আমি জানি এটাকে আমি যদি সিএসএস এর বেসে দেখাই, যেমন দেখেন আমি P1-কে লিখেছি রেড, আর P2-তে আমি ফন্ট সাইজ চেঞ্জ করে দিই। ফন্ট সাইজ, হ্যাঁ, ফন্ট সাইজ হচ্ছে আমি 30 পিক্সেল। তাহলে আমার এখানে দুইটা ক্লাস হলো না আমার। এখন এইখান থেকে আমি P1-এ কি বলা হয়েছে, কালার রেড হবে, আর P2-তে বলা হয়েছে কি ফন্ট সাইজ 30 পিক্সেল হবে। তো প্রথম প্যারাগ্রাফে আমার শুধুমাত্র P1 আছে, আর দ্বিতীয় প্যারাগ্রাফে আমার দুইটা ক্লাসই আছে। তাহলে এইটাকে যদি লোড করি আমি, দেখছেন? তার মানে এই যে দুইটা আমি ক্লাস লিখে রাখছি, যখনই দুইটা অ্যাপ্লাই করব কোনোটার উপরে, তখনই কিন্তু ওইটা ওইভাবে কাজ করবে। যেমন P1-এ কি বলা হয়েছে, কালার হবে রেড, আর P2-তে বলা হয়েছে ফন্ট সাইজ হবে 30। তো যখনই আমি দুইটা ক্লাস অ্যাপ্লাই করব এইভাবে, তখন কিন্তু আমার দুইটা প্রপার্টিসেই সে অ্যাপ্লাই করে ফেলবে আমার HTML এর উপর। বুঝতে পারছেন বিষয়টা? যে একই সাথে দুইটা ক্লাস কিভাবে আমরা অ্যাড করব, জাস্ট রুলসটা মনে রাখতে হবে আপনার। যে দুইটা ক্লাস আমি লিখলাম এখানে, দুইটা ক্লাস অ্যাপ্লাই করতে গেলে আমাকে মাঝখানে একটা জাস্ট স্পেস দিতে হবে, তাহলেই চলে আসবে। সিলেক্টরের ভিতরে ক্লাস কোনটা? প্রথম সিলেক্টরই করতেছি না আমরা, এই যে P1 যেটা ওটা তো HTML বলতেছি ট্যাগ, আর এটা বলতেছি হলো সিলেক্টর নাকি হ্যাঁ, CSS এ। এইখানে সিএসএস এ সিলেক্টর বলা হচ্ছে, যেহেতু আমি P1-কে একটি ক্লাস নাম দিয়ে দিয়েছি, এই জন্য আমি এখানে এসে আর P1 বললাম না, P বললাম না। এখানে প্যারাগ্রাফকে আমি নাম দিয়ে দিলাম, যখনই ক্লাস দিব তখন এই প্যারাগ্রাফের একটি নাম হয়ে গেল, ঠিক আছে? তখন আর আমাকে P বলার দরকার নাই, কারণ আমি স্পেসিফিক এইটাকে করতে চাচ্ছি। এর বাইরে যদি কোনো P থাকে এখানে, সাপোজ আরেকটি P যদি আমি এখানে লিখি, HTML তো আমরা CSS কল করতেছি তাই না, হ্যাঁ HTML এর ভিতরে আমরা CSS কল করতেছি, হ্যাঁ হ্যাঁ, এইখানে তার দেখেন কারণে কি যদি P থাকে একটা, আমি ওইটা বুঝতে পারবেন এখন। যদি P থাকে আলাদা, শুধু P, কোনো নাম নাই, কিন্তু এইটা কিন্তু কিছুই হবে না, দেখছেন? কারণ কি, আমি এইটা আমার হচ্ছে সিলেক্টর এইচটিএমএল এর ট্যাগ। যখনই আমি এটাকে নাম দিয়ে দিব একটা, তখন এই নামের যদি আমরা এখানে কল করি, তখন কিন্তু ওইটাই সে সিএসএস অ্যাপ্লাই হবে ওইটার উপর, ওই লাইনটাতে। অ্যাডিশনাল কোনো লাইনে CSS থেকে কি কল করতেছি, এখানে তো আমরা কোডিং লিখতেছি না, CSS টাকে কল করতেছি। আপনার এইচটিএমএল, এই যে এই প্যারাগ্রাফ যেটা, এইটাকে সিএসএস এ আমি কল করে আমি প্রপার্টিজ দিলাম, যে P1 যেখানে আছে, যার নাম P1 তার কালার হবে রেড, এখানে বলে দিলাম। যার নাম P2 তার ফন্ট সাইজ হবে 30। তো এইখানে যখন সে সার্চ করে দেখলো যে এই প্যারাগ্রাফের নাম হচ্ছে P1, তখন কিন্তু সে কালার, CSS এর ফাইল না থাকলে তো এটা কল করলেও লাভ হবে না, আপনি CSS এর ফাইল তো সিএসএস না করলে আপনি সিএসএস কাজ করবে কি করে?
জি ওকে। সিএসএস কে আপনি কানেক্ট করে রাখতে হবে আপনার এইচটিএমএল এর সাথে। এইখানে কানেক্ট যদি না থাকে তাহলে আর কাজ করবে না। একটা কাজ করুন। আমরা এক্সটার্নাল সিএসএস ব্যবহার করতেছি, জি, বুঝতে পারছেন? জি, এখানে মূল যে বিষয়টা ছিল দুইটা ক্লাস কিভাবে লিখবো সেটা, হুম, ঠিক আছে? এখন এই যে আমরা ক্লাস যখন লিখব, এখানে আমি পি ওয়ান লিখছি না, এই বিষয়টা একটু অ্যাভয়েড করবেন সবাই। মানে এইভাবে পি, যেমন আমি কিছু এক্সাম্পল দেখাই। যদি আমি কোনো বাটনকে সিএসএস করতে যাই তাহলে কি লিখতে পারি? কোনো বাটনের নাম যদি দিতে চাই আমি, তাহলে কি BUTTON বাটন লিখলাম, লিখে আমি এটাকে কোড করলাম। এটাকে অনেকে শর্টকাট কিভাবে লিখতে পারে, BTN। অনেকে আবার কি করবে, বি লিখে দিবে শুধু, ঠিক আছে? এই তিনটাই কিন্তু নাম হবে আমার, ক্লাস যা লিখবো তাই নাম হবে। কিন্তু বাটন যদি লিখি আমি স্পেসিফিক, আমি কিন্তু 6 মাস পর যদি কোডটা ওপেন করি তাহলে কিন্তু ইজিলি বুঝতে পারবো যে এটা বাটন। কিন্তু বি লিখে রাখলাম আমি অনেকগুলো, B1 B2 B3 B5, তখন কিন্তু আমার কষ্ট হয়ে যাবে যখন 6 মাস কি 1 বছর পর আমি কোডটা ওপেন করব। কারণ এখন বি মানে কি আমি আজকে মনে আছে যে আমি বি মানে কি বোঝাইতে, বি ক্লাস দিয়ে কি বোঝাইতে চেয়েছি, কিন্তু যখন 6 মাস পর আমি ওপেন করব তখন কিন্তু এটা আমার জন্য কষ্ট হয়ে যাবে। তো এই জন্য যখনই আপনারা এরকম কোনো নাম দিবেন ক্লাসের, তখন অবশ্যই এটা স্পেসিফাই করে দিবেন। এখন এমন হতে পারে না যে এটা 2 লাইন হয়ে যায়, যে বাটন বেসিক, তো 2 লাইন যদি হয় সেক্ষেত্রে আমি কিভাবে লিখব? এখানে যদি স্পেস দিই তাহলে কিন্তু কাজ করবে না, আর স্পেস যদি দিই এইখানে তাহলে কি হবে? এইখানে স্পেস দিলে এটা দুইটা আলাদা ক্লাস হিসেবে কাউন্ট করবে, তাই না? যেমন বেসিক প্যারাগ্রাফ লিখলাম আমি, তো এইটা যদি লিখি তাহলে এইখানে দুইটা নাম হয়ে গেল না, এটা বেসিক আর প্যারাগ্রাফ। তো এই যে স্পেস, মাঝখানে স্পেস দেওয়া যাবে না, স্পেসের পরিবর্তে আমরা কি করব, একটা ড্যাশ দিব অথবা আন্ডারস্কোর দিব। বুঝাইতে পারছি বিষয়টা? যখন ক্লাস লিখবেন হয় ড্যাশ দিবেন, না হয় যদি একের অধিক ওয়ার্ড হয়। আপনি স্পেসিফিক নাম লেখার জন্য, যেমন এইখানে বোঝাচ্ছি আমি বাটন, বেসিক বাটন লেখার কল ক্লাস তৈরি করার জন্য আমাকে ড্যাশ দিতে হবে অথবা আন্ডারস্কোর দিতে হবে। এই দুইটা রুলস ফলো করতে হবে। তাছাড়া কিন্তু বেসিক নামে আমার আর একটি ইয়ে থাকতে পারে, ক্লাস, তো তখন কিন্তু গুলিয়ে যাবে। তো যখন প্র্যাকটিস করব আমরা তখন নামগুলো স্পেসিফিক, শর্টকাট কোনো নাম লিখব না, ঠিক আছে? এখন আসেন আমরা ডিসেন্ডেন্ট সিলেক্টর বলে একটা বিষয় আছে, সেটা কি এটা দেখব আমরা। হ্যাঁ, এখন এইখানে এই যে দুইটা, এখানে একটা প্যারাগ্রাফ আছে এবং একটি লিঙ্ক আছে, এই দুইটাকে আমরা এক সেকশন দিয়ে কভার করে দিয়েছি, ঠিক আছে? এই যে সেকশন দিয়ে কভার করেছি এবং সেকশনের নাম কি দিলাম আমরা, কন্টেনার ক্লাস। তাহলে এইটাকে যদি আমি কল করতে যাই, এইটা সেকশনের বাইরে আর এটা হচ্ছে সেকশনের ভিতরে, দুইটা কিন্তু এ আছে এখানে, এ দিয়ে আমরা কি বোঝাই, লিঙ্ক। তো এইটাকে যদি আমি প্লে করি তাহলে তিনটাই কিন্তু লিঙ্ক, তাই না? সবগুলো একই রকম দেখাচ্ছে। প্রথম লিঙ্কটা ওপরে কেন গেল আর এই দুইটা আলাদা হলো কেন?
কারণ কি, এইটা হচ্ছে একটা প্যারাগ্রাফ এবং প্যারাগ্রাফের যে ইনডেন্ট দরকার এই ইনডেন্ট তৈরি হয়েছে এখানে, এটা কিছুই না, এখানে বিআর দেওয়া হয়নি কিন্তু এটা প্যারাগ্রাফ, এই জন্য ইনডেন্ট তৈরি হয়েছে একটা। এখন আমি চাচ্ছি এই ক্লাসটাকে ব্যবহার করতে, তাহলে এই যে এটার এই যে এই এর যদি আমি ইয়ে করতে চাই, সিএসএস করতে চাই, তাহলে আমি এই যে আমার সেকশন লেখা আছে না, কিংবা ডিপ যদি লিখি এখানে, দুইটা কিন্তু একই বিষয়, তখন কিন্তু আমি জাস্ট এইভাবে লিখব বিষয়টা, সেকশন এ কালার, সেকশন লিখে যেটাকে করতে চাচ্ছি আমি ওইটা লিখে দিব, মানে আমার এটা ডিসেন্ডেন্ট সিলেক্টর বলে। হ্যাঁ, যদি ডিপ থাকতো এখানে তাহলে ডিপ লিখে আমি একটি স্পেস দিয়ে তারপরে এ লিখতাম, তাহলে ওইটা ওই সেকশনের মধ্যে যে ইয়েগুলো আছে, সেকশনের বাইরে যেটা আছে সেটার উপরে অ্যাপ্লাই হবে না কিন্তু। যেমন দেখেন এই যে এটা, এইখানেও এ আছে কিন্তু, আবার এইখানেও এ আছে, কিন্তু যখনই আমরা সেকশন বলে দিচ্ছি তখন শুধুমাত্র এই সেকশনের ভিতরে যে এগুলো আছে এই এরিয়াতেই কিন্তু সে আমার সিএসএস করবে। আমরা যদি লাইভ দেখি, গ্রিন, সেকশন এ, কালার চেঞ্জ হলো না কেন? না, লিঙ্কের কালারও গ্রিন, আমি লিঙ্ককে ইয়ে করছি। আচ্ছা, আমি এটাকে কমেন্ট আউট করে দিলাম। আমি যদি বেসিক এ প্রপার্টিস অন করি, কালার চেঞ্জ হয় না কেন? মিস করছি নাকি কোনো সিলেকশন? ভাইয়া ওই যে সিলেক্টর আর সিলেক্টরস আছে, মনে হয় এটার সমস্যা নেই। না, ওইটা তো ঠিকই, এখানে সিলেক্ট সেকশন, যেটা সেকশন করছি এটা সেকশনই দিয়ে কল করা আছে। সিলেক্টরস, ও এই যে এটার কথা বলতেছ, এই তো তাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফোল্ডার হাইপার রেফারেন্স। স্টুপিড, মানে বুঝতেই পারছি, এই যে মানে ধন্যবাদ ধরার জন্য, আমি খেয়ালই করি নাই যে এখানে ভুল করছি, কানেক্টই হয় নাই আমার, এই জন্য তাই তো বলি কাজ করতেছে না কেন। আচ্ছা, যাই হোক, তাহলে আমি এই যে সেকশন করছি আলাদা, এই সেকশনের মধ্যের কোনো অবজেক্টকে যদি আমি কাজ করতে চাই তাহলে কি করতে পারি? আমি যদি নর্মালি এ কালার দিই, প্রথমটাই যদি আমি আনব্লক করি তাহলে কি হবে? এই যে এ কালার দিলাম আমি, এ কালার ব্ল্যাক, এখন রিলোড দিই, সবগুলো ব্ল্যাক হয়ে গেল না? এখন
আমি চাচ্ছি যে আমার সেকশনের মধ্যে যেগুলো থাকবে, আমি সাপোজ আমার ওয়েবসাইটে 5টা সেকশন আছে, এরকম আমি 5টা সেকশন করে রাখছি। শুধু সেকশনগুলোর মধ্যে অনেক সময় এমন হতে পারে না যে আমি সেকশনের ব্যাকগ্রাউন্ড কালার ইয়ে করে দিলাম, ব্ল্যাক করে দিলাম, তো ব্ল্যাকের মধ্যে যদি এই টেক্সটগুলো আসে তাহলে এটা অটো কালার ইয়ে হয়ে যাবে না? ব্ল্যাকই যদি থাকে তাহলে আমি দেখতে পাবো, তখন আমার প্রয়োজন হতে পারে না যে সেকশনগুলোর মধ্যে আমার কালার চেঞ্জ করার। তো এইরকম যদি পজিশন হয় তখন আমরা কিভাবে কল করব? সেকশন এ লিখে আমরা কল করব, অথবা ডিপ, আমি যেটাই লিখি, আমি এখানে সেকশন লিখছি তার মানে সেকশনে লিখতে হবে তার কোনো মানে নাই। ঠিক আছে, এইটাকে যদি আমি ওপেন করে দিই, কমেন্ট আউট করে দিলাম, এই যে গ্রিন হয়ে গেছে দেখেন, প্রথম দুইটাকে গ্রিন করছে কিন্তু 3 নম্বরটা কিন্তু গ্রিন হয় নাই। কারণ কি? কারণ হচ্ছে 3 নম্বরটা কিন্তু এই সেকশনের মধ্যে নাই। বুঝতে পারছেন? একইভাবে আমরা যদি কন্টেনার এ কল করি তাহলে কিন্তু আমার অরেঞ্জ কালার, এই যে অরেঞ্জ হয়ে গিয়েছে। ঠিক আছে, এরপরে আমরা এইটাকে যদি ওপেন করি, কোনো চেঞ্জ হলো না। কারণ কি? এর কারণ হচ্ছে এই যে আমরা লিখছি এইটার কিন্তু এক স্ট্রাকচার, এই যে স্ট্রাকচারটা একটা শক্তি আছে। ঠিক আছে, সিএসএস যখন রিড করবে তাদের এক শক্তির একটা ক্রম আছে। আমরা পর্যায় সারণী পড়ি নাই কেমিস্ট্রিতে, পর্যায় সারণী, যে এই মৌল শক্তি এর চেয়ে বেশি। এখানে কিন্তু সিএসএসের এই ঘটনাটা ঘটছে। হ্যাঁ, এটাকে সিকোয়েন্স স্পেসিফিকেশন বলা হয়। স্পেসিফিকেশন মানে কোনটা শক্তি বেশি। সর্বপ্রথম শক্তি বেশি হচ্ছে আমার আইডি, যদি কোথাও আইডি থাকে, তারপরে যাবে ক্লাস, এরপরে টাইপ, এবং তারপরে গিয়ে ইউনিভার্সাল। তাহলে যদি এখানে স্টার থাকতো প্রথমেই, তাহলে স্টারের পরে যদি আমি প্যারাগ্রাফকে যেমন এ কিংবা পি কিংবা H1 এটা লিখতাম, তাহলে কিন্তু স্টারকে যদি আমি কালার দিয়েও থাকি এটাকে ওভাররাইট করে ফেলবে। এরপরে যদি কোনোটাই ক্লাস পাইছে তাহলে ক্লাসে যে কালারটা দিব আমি ওইটাকে সে প্রধান হিসেবে ধরবে, মানে ক্লাসের ক্ষমতা বেশি। ক্লাসের চেয়ে আরও বেশি ক্ষমতা বেশি আইডি আমরা একটু পরে দেখব। তাহলে এইখানে যেহেতু আমার ক্লাস দেওয়া আছে, ক্লাস কেন, কন্টেনার কি, আমি এখানে ক্লাস দিয়ে দিয়েছি, তাহলে এইখানে যেহেতু ক্লাস এইটা, তাহলে এটা শক্তি বেশি, এই জন্য এই অরেঞ্জ কালার থেকে আমার এটা আর চেঞ্জ হচ্ছে না, অরেঞ্জই থাকতেছে। যখনই আমি নিচে পিঙ্ক অ্যাপ্লাই করলাম, কোনটার উপর? পি এবং এ, দেখেন সিলেকশন পি এবং এ, সেকশনের এই সেকশনের পি এবং এ, এই দুইটার উপরেই আমি অ্যাপ্লাই করলাম, পিঙ্ক কালার হয়ে যাবে। কিন্তু কাজ করলো না কেন? কারণ এইখানে আমার এর আগে আমি আলাদা অরেঞ্জ কালার অ্যাপ্লাই করে রাখছি ক্লাসের ওপরে, এই যে ক্লাসের যে নেম। এই জন্য আমি এইটাকে যদি কমেন্ট আউট করে দিই তাহলে আমার নেক্সট যেটা, এটা কিন্তু কাজ করবে। দেখছেন, এই যে পিঙ্ক হয়ে গিয়েছে। আচ্ছা, পিঙ্ক কেন দুইটাই হলো না বলেন তো, কেন দুইটা পিঙ্ক হয় নাই? ভাইয়া মানে সেকশন পি এ মানে সিলেক্ট করা হয়েছে, পি এর বাইরে যেটা আছে সেটাকে সিলেক্ট করা হয়নি। আচ্ছা, এইখানে এই যে এইটা ওপেন করা আছে দেখেন, সেকশন এ, এটাকে গ্রিন দেওয়া আছে প্রথমেই,
ঠিক আছে। তো আবার আমি PA-কে পিং করলাম, এখানে যে এই যে এটা গ্রিন আগে নিয়ে রেখেছে ও, কারণ এইটা কি, এইটার পাওয়ার কিন্তু আমার নর্মাল ইয়ের চেয়ে বেশি, বুঝতে পারছেন? তো P এবং A দুইটাকে যখন কল করছি আমি, তখন এ খুঁজে দেখবে যে এই দুইটাই কোন লাইনে আছে, ঠিক আছে। এই যে P এবং A, যখনই সে একই লাইনে দুইটা পেয়ে গেল, তখন কিন্তু সে এটার উপরই শুধু অ্যাপ্লাই করলো। নেক্সট যেটা আছে এটা কালারটা কোথায় থেকে আসলো তখন? এই কালারটা আসলো আমার এই যে এই সেকশন থেকে। যদি আমার এটা অফ করা থাকতো, তাহলে কি ঘটনা ঘটবে? মানে এটা কিন্তু বেসিক কালারে চলে গেল আবার। তার মানে আমার যে সেকশন থেকে আমি যদি দুইটাকেই কল করি, কোনো লাইনে যদি সে দুইটাই পেয়ে যায়, তাহলে কিন্তু ওইটাকেই অ্যাপ্লাই করবে। একইভাবে কন্টেনারে যদি আমি এই যে গ্রিন কালার দেওয়া আছে, পিঙ্কটা আছে, আমি যদি এটা তুলে দিই, দুইটা একই বিষয় না? সেকশন PA এবং কন্টেনার PA, তাহলে দুইটা কিন্তু কল করলাম কিন্তু একই জায়গায়। এটা সেকশন PA লেখা আর কন্টেনার PA লেখা কিন্তু একই কথা, কিন্তু কোনটা কাজ করে আগে দেখেন তো? গ্রিন হয়ে গেল। গ্রিন কিসে দেওয়া আছে আমার? নিচেরটাই। কেন হলো গ্রিন বলেন তো? কেন গ্রিন হলো? এই পিঙ্ক হলো না কেন? ক্লাসের পাওয়ার বেশি। এই যে, বুঝতে পারছেন জাকির ভাই? কি বুঝতে পারছেন বিষয়টা? এইটার পাওয়ার বেশি, এই জন্য কিন্তু যে container। গ্রিন হলো। কন্টেনার না, আচ্ছা ক্লাসের পাওয়ার। কন্টেনার বলে কিছু না, এটা ক্লাস। এই যে ক্লাস, আচ্ছা, হ্যাঁ ক্লাসের। ক্লাসের পাওয়ার বেশি। নর্মাল যেটা সিলেকশন কিংবা আমরা যেটা ট্যাগ বলি, সেকশনকে আমরা ট্যাগ বলতেছি না একটা, এই ট্যাগ, জি এইটা কিন্তু এটার পাওয়ার কিন্তু কন্টেনারের চেয়ে কম। এই জন্য পিঙ্ক কালার কাজ করতে পারলো না এখানে। এখানে কাজ করলো কে? গ্রিন। বুঝতে পারছেন? জি জি এই যে যখন কাজ করতে যাবেন এরকম কিন্তু অনেক ক্ষেত্রে প্রবলেম ফেস করবেন, যে আমি কালার দিচ্ছি গ্রিন, কেন কাজ করতেছে না? তখন কিন্তু জি এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো এই জন্যই আজকের স্পেসিফিক একটু মানে অতিরিক্ত কথা এখানে হবে, অনেকে নাও মানে মাথায় ধরতে পারে, কিন্তু এগুলো যখন আমরা করব, মানে প্র্যাকটিস করতে থাকবো, তখন কিন্তু এগুলো সব বুঝে যাবেন, মানে 1 বাই 1 চলে আসবে। জি এখন এই একই বিষয় আমরা আরেকটি ক্ষেত্রে যদি দেখি, যেমন এটাকে আমি কমেন্ট করে দিচ্ছি। এইখানে আমি আগের যেটা ছিল ওইটাকে ওপেন করি। আবার পাওয়ারের একটা বিষয় দেখাচ্ছি আমি। পাওয়ারের বিষয়টা কি, এইখানে আমি প্যারাগ্রাফ, আমার এগুলো PT সব বাদ, আমি এই যে প্যারাগ্রাফকে কালার দিলাম রেড, ঠিক আছে। প্রথমে এটা হচ্ছে আমার, এই যে এই ব্লকটাকে কি বলি আমরা বলেন তো? প্রপার্টিজ নাকি? না, এই পুরা ব্লকটাকে ডিক্লারেশন ব্লক, গত ক্লাসে বলেছিলাম ডিক্লারেশন ব্লক। ডিক্লারেশন। আর এই প্রত্যেকটা কিন্তু ডিক্লারেশন। হ্যাঁ, তাহলে আমি এইখানে P এর কালার দিলাম রেড, দিয়ে আমি এইটাকে যদি প্লে করি, এইটাকে রান করলে আমার কাজ করলো না। স্টাইল, আচ্ছা, আমি পি নামে তো কোনো ক্লাস নাই, আমি ডট দিয়ে রাখছিলাম, এই জন্য কাজ করে নাই। হ্যাঁ, এখন কাজ করবে। এই যে যতগুলো প্যারাগ্রাফ আছে সব রেড হয়ে গেল, তাই না? এখন আমি এর মধ্যেই আবার কোথাও এখানে লিখে রাখছিলাম উপরে, আমি সাপোজ ভুলে গেলাম, ঠিক আছে। তো ভুলে গিয়ে আমি এখানে আবার একই জিনিস লিখলাম, পি গ্রিন। এখন কি হবে দেখছেন? পরেরটা কিন্তু সে অ্যাক্টিভ করে ফেলছে, উপরেরটা কিন্তু আর সে গুরুত্ব দিল না।
তো এই যে বিষয়টা অনেক ক্ষেত্রে কিন্তু এই প্রবলেম ফেস করবেন আপনারা, যে আমি পি উপরে লিখছি কিন্তু মনে নাই, আমি আবার নিচে এসে আবার পি লিখলাম একটা, লিখে কালার যদি চেঞ্জ করে দিই তাহলে কিন্তু সবগুলো চেঞ্জ হয়ে যাবে, কারণ সে উপরের চেয়ে নিচেরটাকে বেশি ফলো করবে। এই একই জায়গায় যদি আমি আবার কালার গ্রিন লিখি, দেখেন দুইটা কালার ব্যবহার করলাম, তাহলে কোনটা যুদ্ধে জিতবে? নিচেরটা, দেখছেন? আমি এইখানে যদি রেড গ্রিন না লিখে পরেরটায়, যদি প্রথমটা রেড ছিল পরেরটা ব্লু লিখলাম, তাহলে এখানে যুদ্ধে জিতবে ব্লু, কারণ সে নিচে আছে। এই অবস্থায় যদি আপনি রেডই রাখতে চান, দুইটা কোনো কারণে আপনাকে দিতে হলো, সাপোজ কোনো কারণে আপনি দিলেন, তো সেক্ষেত্রে যদি আপনি রেড রাখতে চান তাহলে আমাকে একটি আলাদা লাইন এখানে লিখে দিতে হবে, ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, ইম্পর্ট্যান্ট যদি লিখে দেন তাহলে তখন এইটাকে সিএসএস আগে গুরুত্ব দিবে। বুঝতে পারছেন বিষয়? দুইটা যদি এরকম ঘটনা ঘটে, কনফ্লিক্ট করে, জি। এই ক্ষেত্রে কখন ব্যবহার করতে হবে? তখন এটা আপনি যখন কোড আমরা ডিপে যাব এরকম কনফ্লিকশন অপশন আসবে, ইম্পর্টেন্ট ব্যবহার করতে হবে সেই ক্ষেত্রে। যদি মাঝে মধ্যে ওই অপশনটা মানে প্রয়োজন হবে, হ্যাঁ, ইম্পর্টেন্ট প্রয়োজন হবে। যদি আপনি সাপোজ জেনারেল তো আছে কালার, হ্যাঁ কিন্তু ইন জেনারেল ওইটার মধ্যেই মানে ইন জেনারেল করা যাবে আর হ্যাঁ কি, এরকম ভাবে। হ্যাঁ, এইখানে যেমন দেখছেন না, কন্টেনারে এতে আমার চেঞ্জ হয়ে যাচ্ছে শক্তির উপর বেস করে, জি। যখনই শক্তির বিপরীতে আপনি যেতে যাবেন তখন ইম্পর্টেন্ট লিখে দিতে হবে। আচ্ছা। বুঝতে পারছেন? জি। ওই প্যারা ওই স্পেসিফিক ওইটারে মানে ইম্পর্টেন্ট হিসেবে সে হ্যাঁ নিয়ে ওইটা অ্যাপ্লাই করবে। হ্যাঁ, ওইটা তখন সে ওইভাবে অ্যাপ্লাই করবে। এরপরে আমরা দেখব এইখানে H1 H2 দুইটাই আছে না, আপনি চাচ্ছেন H1 এবং H2 দুইটার কালার একই হবে, ঠিক আছে? তাহলে আমরা কি করব, দুইবার লিখব না, H1 রেড লিখলাম একবার, আবার H2 রেড লিখলাম, তো বিষয় দুইটা তো একই, দুইটা আলাদা আলাদা লিখতে হবে। আমরা যেটা জানি যে H1কে যদি রেড করতে চাই, H2কেও রেড করতে চাইলে আমাকে দুইটার জন্য আলাদা প্রপার্টিস দিতে হবে। কিন্তু যদি প্রপার্টিস একই হয়, আমার দুইটাই লাল, তাহলে দুইবার লেখার দরকার নাই। এইখানে আপনি একের অধিক সিলেক্টরকে একটা লাইনে লিখে দিতে পারেন। সেটা কিভাবে? এখানে এটা কাজ করবে কিভাবে, এটা যদি আমরা প্লে করি তাহলে H1 H2 দুইটা রেড হলো না। এইভাবে আমরা দুই লাইনে এটা না লিখে যদি এক লাইনে H1 একটা কমা ব্যবহার করে H2 লিখি, আবার আরেকটা কমা দিয়ে P লিখলাম, তাহলে আমার এই পেজে তিনটা এলিমেন্ট আছে, H1 আছে, H2 আছে দুইবার, আর প্যারাগ্রাফ আছে তিনবার, সবগুলো রেড হয়ে যাবে। আমার কোডটা ছোট হয়ে গেল না? তিনটা যদি আলাদা আলাদা কালার ডিফাইন করতাম আমি, তাহলে তিনটা লাইন আলাদা আলাদা, তিন লাইন, তিন তিনে 9 লাইন লিখতে হতো। সেখানে আমি কিন্তু 3 লাইনেই কাজটা সেরে ফেললাম। বুঝতে পারছেন এটা? যদি H1 H2 আর P একই রকম করতে চাই আমি, তাহলে আমি এইভাবে লিখে দিলে এনাফ। এখন এইটা যদি সিলেক্টরের ক্ষেত্রে হয়, যেমন সেকশনের ক্ষেত্রে, কোনো সেকশনের ক্ষেত্রে আমি এই কাজটা করতে চাচ্ছি, যেমন এটা একটি সেকশন, এই সেকশনে এখানে একটা সেকশন তৈরি করি, সাপোজ এইখানে হেডার 1 আর
হেডার 2 এই তিনটাকে নিয়ে আমি আলাদা সেকশন তৈরি করলাম। ঠিক আছে, এখন এই সেকশনে আমরা এর আগে দেখছি কি, কোনো সেকশনকে যদি অ্যাপ্লাই করতে চাই সিএসএস, তাহলে কি করি, সেকশন সেকশন তাহলে এই সেকশনের কি, আমি H2কে আমি সাপোজ কল করতে চাচ্ছি, তাহলে H2 লিখলাম। এরপরে যদি সিএসএস করি, তাহলে এই H2টা কাজ করবে না। এই সেকশনের মধ্যে যে H2 আছে, আমি কালার আলাদা কালার দিলাম, বারবার রেড রেড লিখতেছি তো, দেখছেন? তাহলে ওই সেকশনের মধ্যে যেটা আছে সেটা কাজ করলো না হেডার 1-এর ক্ষেত্রে, এই হেডার 2 এর ক্ষেত্রে। এখন এইখানে আপনি চাচ্ছেন যে হেডার 1 2 দুইটাতেই করবেন, তাহলে আগের রুলসে কি হেডার 1 আর 2 এভাবে লিখে দিতে পারি আমরা, যেটা আগের রুলসে ছিল। কিন্তু এইটা অন্যভাবে কাজ, এইটা কিন্তু কাজ করলো না। দেখেন, এটা সেকশনের বাইরেও যে হেডার 2 আছে সেটাকেও কিন্তু কালার করে ফেলছে। কারণ কি, যখনই আপনি এইভাবে সিএসএস লিখবেন, কোনো ডিসেন্ডেন্ট যেটা বলি আমরা, ডিসেন্ডেন্ট, এই যে এটা হচ্ছে ডিসেন্ডেন্ট, ডিপ, অথবা যদি ডিপ থাকতো সেকশনের এখানে সেটাও লিখতে পারতেন, ডিপ এখানে তখন ডিপ হয়ে যেত। এই যে সেকশন যেটা আলাদা করছি আমি, এখানে যদি ডিপ লিখতাম, ডিপ, এখানেও ডিপ লিখলাম, তাহলে এইটাকে যদি আমি রান করি, না আমরা গ্রুপ করার জন্য করতাম না নাকি? হ্যাঁ, সেকশন আর ডিপ তো একই বিষয়, দুইটাই সেকশন জি। আর ডিপ একই বিষয়। ঠিক আছে, তো এই দুইটার আলাদা আলাদা কাজ, যখন আমরা ডিপ কাজ করতে যাব তখন বুঝবো যে কোনটা কোথায় ব্যবহার করতে হবে। ঠিক আছে, আমি সেকশন দিয়ে দেখাই, গুলোই না ফেলি। তাহলে সেকশনে আমি কালার করলাম কি, শুধুমাত্র হেডার 1 আর হেডার 2 সেকশন বলে দিলাম যে এই সেকশনের মধ্যে যে হেডার 1 হেডার 2 আছে সেটার কালার পাম হবে। কিন্তু আমি রেজাল্টে দেখতেছি সেকশনের বাইরে যে হেডার 2 ছিল ওইটাকেও কালার করে ফেলছে। এটা কেন হলো, যখন ডিসেন্ডেন্ট সিলেক্টর ব্যবহার করবেন, এটা হচ্ছে ডিসেন্ডেন্ট সিলেক্টর, তখন এইভাবে যদি লিখেন তাহলে সে কিভাবে রিড করবে, আমি যদি এখানে লিখি, এইখানে সে রিড করবে এরকম, এ একটা এবং H2, এইরকমভাবে সে রিড করবে। বুঝতে পারছেন? এই জন্য ঘটনাটা ঘটছে যে সবগুলো হেডার 2কে সে কালার করছে, কারণ হেডার 2 সে আলাদা করে ফেলছে। যে যত হেডার 2 আছে এইভাবে যদি দিতাম আমরা, তাহলে সব হেডার 2 কালার করতো, আর হেডার 1 সেভাবে কালার করছে। তো এইরকম প্রবলেমের ক্ষেত্রে আমরা যদি সমাধান চাই, তাহলে কি করব, এইখানে সেকশন হেডার 1, আবার দ্বিতীয় ক্ষেত্রে সেকশন হেডার 2 কমা দিয়ে লিখব। এখন যদি রিলোড দিই, দেখছেন শুধুমাত্র আমার কিন্তু সেকশনের কালারটাই চেঞ্জ হয়েছে। তো এইরকম যদি কোনো সেকশন, নির্দিষ্ট সেকশনের মধ্যে আমরা কল করতে চাই দুইটা ডাটাকে একই লাইনে, তাহলে আমাকে এইভাবে কল করতে হবে। বুঝতে পারছেন না? মানে বেশি কঠিন মনে হয়ে যাচ্ছে প্রশ্ন? একটু কনফিউশন হালকা হ্যাঁ, হইতেছে। এটা হালকা কনফিউশন হবে যখন আমরা
ইয়ে করবো। এটা বারবার দেখতে হবে, এই ভিডিওটা আমি আরও ক্লিন করে দিব যখন এডিট করব। এটা বারবার দেখলে এটা ক্লিয়ার হয়ে যাবে বিষয়গুলো। যখন আমরা প্র্যাকটিক্যাল কোড করতে যাব তখন এই বিষয়গুলো, যে এইখানে আমি সেকশন দিয়ে কল করলাম, সেকশন দিয়ে কল করলাম। এর আগে আমরা দেখেছি এখানে যে সেকশন এ লিখে আমি কালার করলে কালার হচ্ছে, কিন্তু একই ঘটনা যখন দুইটার ক্ষেত্রে লিখছি, এখানে সেকশন পি এবং এ পিঙ্ক দিলাম, কাজ করলো, কিন্তু এইখানে H1 H2 লিখলাম তখন কাজ করলো না কেন? কারণ কি, এইভাবে যদি কল করতে যাই তখন কিন্তু আমাকে আলাদাভাবে দুইটাকেই উল্লেখ করে দিতে হবে একই লাইনে। বুঝতে পারছেন? এরপরে আমরা আরেক রকম ইয়ে লিখব, আরেকটা করে থাকি আমরা সাধারণত, এইটাও প্রবলেম ফেস করে অনেকে। এটা দুই রকম ক্লাস, আমি দুইটা ক্লাস লিখতেছি। একটি ক্লাসের নাম দিলাম সাপোজ ইন্ট্রো, এটাকে আমি এটার প্রপার্টিজ দিলাম কালার ব্লু। একই জিনিসকে আমি যদি আরেকটি ক্লাসে কনভার্ট করি, p.intro লিখলাম আমি, তাহলে p.intro এইটা লিখে আমি যদি এখানে কোনো CSS করি, ফন্ট সাইজ আমি সাপোজ 15 পিক্সেল, ঠিক আছে। এই অবস্থায় আমি কোনো প্যারাগ্রাফকে যদি কল করি, এই প্যারাগ্রাফ, এখানে যে প্যারাগ্রাফটা আছে, তাহলে আমি প্রথমে কি লিখছি, ইন্ট্রো, এটা আমার সেভ করা আছে কোথাও। তাহলে এখন যদি আমি এই ক্লাসে কল করি কোনো প্যারাগ্রাফকে, প্রথম প্যারাগ্রাফটাকে আমি কল করলাম, এটা ব্লু হয়ে গিয়েছে, দেখছেন? কিন্তু অন্যগুলো যে প্যারাগ্রাফগুলো আছে সেটা হয় নাই। কেন ব্লু হলো এবং ফন্ট সাইজ চেঞ্জ হয়েছে? আমি একটু বড় করে দিলে বোঝা যাবে, 35 দিলাম। এটার ফন্ট চেঞ্জ হলো, কিন্তু এই যে ইন্ট্রোটা আমি লিখছি, এইটা আমার একটা ক্লাস, আমি এই ক্লাসটাকে আরেকটা ক্লাসের সাথে জুড়ে দিতে যাচ্ছি, দুইটা ক্লাসকে একসাথে জয়েন্ট করে নিতে যাই। তাহলে আমার ইন্ট্রোকে, এই যে ইন্ট্রোর যে পার্টটা, ইন্ট্রোর পার্টটা কি এখানে কালার ব্লু, আর পিটাকে আমরা এখানে ডিফাইন করলাম। যখনই এই দুইটা দিয়ে আমি একই সাথে কানেক্ট করে কোনো কিছু লিখব, তখন এই যে ক্লাসটা, এই ক্লাসটা যেখানে আমি দিই না কেন, যখনই পিতে আমি ইন্ট্রো লিখব তখন কিন্তু আমার ইন্ট্রোর যে স্টাইলটা সেটা অ্যাপ্লাই হবে। আবার একই ক্লাসটা যদি আমি হেডিংয়ে লিখি, হেডিংয়ের কালার ব্লু হয়েছে কিন্তু ফন্ট সাইজ চেঞ্জ হয় নাই। কারণ কি, আমি শুধুমাত্র ক্লাস লিখছি, আমি কিন্তু এখানে পি ডট লিখি নাই। পি ডট দিয়ে বোঝানো হয়েছে কি, শুধুমাত্র প্যারাগ্রাফের সাথে যদি ইন্ট্রো ক্লাস থাকে তাহলে ফন্ট কালার চেঞ্জ হয়ে যাবে। আমি এইখানে একই বিষয় যদি পি ডটে না লিখে H2-তে লিখি, H2 লিখে ইন্ট্রো লিখে আমি ফন্ট সাইজ 25 করে দিলাম। এখন যদি আমি রিলোড করি, H2.intro, আচ্ছা H2-তে আমি ক্লাস দিই না ইন্ট্রো, এই জন্য
2তে আমি ক্লাস দিয়ে দিই ক্লাস ইন্ট্রো। দেখছেন ফন্ট কালার চেঞ্জ হলো। এখানে কি করছে, দুইটা বিষয়কে কম্বাইন করা হয়েছে। ইন্ট্রো আমার ব্লু কালার, এটা একবারই আমি উল্লেখ করছি, ঠিক আছে, এটা একবারই আমি উল্লেখ করে রেখে দিলাম। এটাকে আমি বারবার ব্যবহার করতে পারি যে কোনো জায়গায়। বুঝাইতে পারছি? এটাকে বারবার ব্যবহার করতে পারি আমি, শুধুমাত্র এই একটি ক্লাস উল্লেখ করব এবং যেটাতে ব্যবহার করতেছি ওইটার যদি আলাদা কোনো ক্লাস থাকে ওইটা উল্লেখ করে দিলেই আমার ওইটাকে সে কাউন্ট করে নেবে। বুঝতে পারছেন? এই যে বেশ কয়েকটা বিষয় দেখালাম, এরপরে যখন কোড করতে আসব তখন কিন্তু প্রবলেম হবে কোনো, মানে বুঝতে পারছেন কি না যে কোনটা কিভাবে কাজ করে, দুইটাকে আমি কিভাবে একসাথে কানেক্ট করতে পারি। প্রশ্ন আছে কারো? বলেন তো। সবাই কি কনফিউজ হয়ে গেছেন? না সমস্যা নাই, বুঝতে পারতেছি। না, একটু কঠিন হয়ে গেছে মনে হয় আজকে, আমি নিজেও গুলায় ফেলছি, কনফিউজ হয়ে গেছি যে বুঝলো কি বুঝলো না। তা আমরা যদি একটু জাস্ট রিভিউ করি তাহলে কি আজকে কি দেখলাম আমরা? ক্লাস, এই পর্যন্ত আমরা ক্লাস নিয়ে ডিফাইন করলাম, ক্লাস কতভাবে ব্যবহার করা যেতে পারে। যখন ক্লাস কল করব আমরা ক্লাসকে কতভাবে কল করতে পারি আমি, এটাকে আমরা মোটামুটি বোঝার চেষ্টা করলাম। এখন ক্লাসের পরিবর্তে আরেকটি জিনিস ব্যবহার করি আমরা, সেটা হচ্ছে আইডি। আইডি কিভাবে কাজ করে জাস্ট কিছু এক্সাম্পলে দেখব যে আইডিগুলো কিভাবে কাজ করছে। এইখানে আমি ক্লাসের পরিবর্তে যদি কোনো আইডি দিয়ে দিই H1-এ, ক্লাসে আমি একই ক্লাস কিন্তু একের অধিক লিখতে পারি। একই পেজের মধ্যে কিন্তু আমি ক্লাস, এই যে নামটা, এই নামটা কিন্তু আমি ইচ্ছা মতো আমার যতগুলো ইচ্ছা আমি লিখতে পারি। কিন্তু আইডি যদি লিখি আমি একটি পেজে কিন্তু একবারই লেখা যাবে আইডি। বুঝতে পারছেন? আইডি হবে ইউনিক। কিন্তু ক্লাস, যেমন আমি ক্লাস ইন্ট্রো লিখছি, লিখে এটা প্যারাগ্রাফে অ্যাপ্লাই করলাম, আমি আরেকটি ইন্ট্রো লিখে আরেকটা H1-এও এই যে ইন্ট্রো লিখছি, ঠিক আছে, H2-তেও আমি ইন্ট্রো লিখছি, মানে একই ক্লাসকে আমি 3 জায়গায় ব্যবহার করছি, এটা কোনো প্রবলেম নাই। কিন্তু আইডি যদি হয়, আইডি আপনি একটা পেজে শুধু একবারই ব্যবহার করতে পারবেন। তো এটা কিভাবে কাজ করে, আমি এইখানে যদি আইডিটা মূলত কী জন্য ব্যবহার হয়, আইডি কিন্তু সিএসএসে এই যে আমরা ক্লাস কল করতেছি, ক্লাসের চেয়ে আইডি কল করলেও কিন্তু একই কাজ করবে। যেমন H2, যেটা H2-তে আমি যদি আইডি কল করি, H2-তে যদি আইডি লিখি, আমি আইডি লেখার শর্ত কি, আইডি লিখতে হবে আমাকে অ্যাট্রিবিউট, এবং এর মাঝখানে আমি যে নামটা দিতে চাই সেটা আমি দিব, মাই আইডি লিখলাম। এখন আমি যদি এইখানে এসে জাস্ট আইডিকে সিএসএস করতে চাই, তাহলে এখানে আমি ডট দিয়েছি ক্লাসের ক্ষেত্রে, আমাকে আইডির ক্ষেত্রে দিতে হবে হ্যাশ, এই যে হ্যাশ সাইন দিয়ে মাই আইডি। এখন এইটাকে যদি সিএসএস করি, দেখেন মাই আইডি, এখানে সিএসএস ফন্ট সাইজ এত দেওয়া হয়েছে,
এখন যদি আমি রিলোড দিই, চেঞ্জ হলো, H2 ফন্ট সাইজ 35 হয়ে গিয়েছে। এখন এই যে আইডিটা সিএসএসে খুব বেশি প্র্যাকটিস হয় না, এবং এটা অনেক ক্ষেত্রে রিফ্লেক্ট করতে পারে বিভিন্ন আইডির মূল ব্যবহার আমরা যেটা, সেটা হচ্ছে যখন লিঙ্কে কানেক্ট করি, দেখেন এখানে হ্যাশ দেওয়া আছে একটা, আমি এই ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আইডি ব্যবহার করতে পারি। আমি যদি একটি এক্সাম্পল দিই, এটা একটু পেজটা বড় সাইজ করি, তাহলে এক্সাম্পলে সহজ হবে। এই যে এই পেজটি আমি সম্পূর্ণ যদি লোড করি, তাহলে পেজের এই অংশটুকু আমি দেখতে পাচ্ছি বিভিন্ন কিছুই আছে। আইডিটা কিভাবে কাজ করে, আইডি আমরা যে কোনো জায়গায় কাজ করাইতে পারি। সাপোজ পেজটা আরও বড় যদি হতো, এটা এক্সাম্পলটা ভালো হতো। আমি পেজটাকে একটু বড় করতেছি, একই জিনিস বারবার কপি করে, তাহলে আমি যে এক্সাম্পলটা দিতে চাচ্ছি সেটা আপনার জন্য সুবিধা হবে। আচ্ছা, আমি অনেক বড় একটি পেজ করলাম, ঠিক আছে। এই যে শুধুমাত্র এই যে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ প্যারাগ্রাফ। এখন এই যে লাস্ট যে প্যারাগ্রাফ একেবারে শেষের এই প্যারাগ্রাফকে আমি এই যে এই প্যারাগ্রাফে কিংবা এই সেকশনকে আমি জাস্ট একটা আইডি দিলাম, আইডি ইকুয়াল টু লাস্ট। এই যে লাস্ট আইডিটা দিয়ে দিলাম এটাকে। অনেক সময় আমরা পেজে কোথাও ক্লিক করলে দেখি না অটো আরেক জায়গায় নিয়ে চলে যায়, একই পেজের ডাউনে চলে যায়। এখানে ক্লিক করলাম, সে স্ক্রল করে নিচে চলে গেল একা। এরকম দেখছেন কোনো ওয়েবসাইটে? এইটা কিভাবে কাজ করে আমরা দেখব। এই যে আমরা আইডি লাস্ট লিখে দিয়ে আসলাম না, এখন এই যে হাইপার টেক্সট যেটা, এই যে প্রথম যেটাকে এখানে আমার যে লিঙ্কটা দেওয়া আছে, এখানে হ্যাশ দেওয়া আছে না, এখানে হ্যাশের সাথে যদি আমি শুধু লাস্ট লিখে দিই, তাহলে এইটা কিন্তু লিঙ্ক হিসেবে কাউন্ট হয়ে যাবে। আমার আইডিটা লিখলাম, যে এই যে হাইপার টেক্সট যেখানে আছে, আমার হাইপার টেক্সটে আমি কোনো লিঙ্ক না দিয়ে আমি ওই আইডিটা লিখলাম, যে আইডিটা আমি এটাকে লিখছি। এখন আমি যদি এই পেজটাকে রিলোড দিই, দিয়ে আমি এইটাতে কোথায় করছি, এটা না, এটাতে যদি ক্লিক করি, দেখছেন এই যে এটা কালার করে দিয়েছে ও। আমি পেজের উপরে ছিলাম, এখানে ক্লিক করলাম, আমাকে অটো সে নিচে নিয়ে চলে আসলো। আমরা হাইপার লিঙ্ক দিয়ে কী করি, আরেকটি ওয়েবসাইট কিংবা কোনো পেজে যাই, লিঙ্কের আইডিটা সিএসএসে সবচেয়ে বেশি এই কাজে ব্যবহার হয় এবং এইটাই প্রিফারেবল। আমরা আইডি দিয়ে কখনো স্টাইল করতে যাব না, আমরা সব সময় এই আইডি অ্যাভয়েড করে আমরা করতে যাব, মানে ক্লাস ব্যবহার করব। যদি কোনো ক্ষেত্রে আপনার প্রয়োজন হয় যে না আমি কোনো স্পেসিফিক কিছু করতে যাচ্ছি, অন্য ক্লাসের সাথে রিফ্লেক্ট করবে, তখন আইডি দিয়ে দিতে পারেন। ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা? আইডি কীভাবে কাজ করে। ক্লাস এতক্ষণ যেভাবে কাজ করছে, আইডি ঠিক ওইভাবেই কাজ করে। আবার কোথাও যদি আমি কল করতে যাই, এখানে কিন্তু একসাথে সব কিছু কল করতে পারি আমি। যেমন এখানে একই সাথে আমি কানেক্ট করতে যাচ্ছি আইডি কিও করতে চাচ্ছি, তাহলে আইডি কি ছিল এখানে, লাস্ট। ঠিক আছে, এই যে লাস্ট এবং ক্লাস একটি, এই দুইটাকে আমি যদি এইভাবে লিখে আমি সেভ করি, তাহলে এটা যেহেতু লিঙ্ক, এটা প্যারাগ্রাফ না, এই জন্য চেঞ্জ হয় নাই। সেক্ষেত্রে দুইটার উপরই অ্যাপ্লাই হবে, যেটা আপনি অ্যাপ্লাই করেন। এর সাথে আপনি যদি আরও কিছু জুড়ে দিতে চান, h1.h2, ঠিক আছে, এইভাবে এখানে কিন্তু তিনটা এলিমেন্ট, তিন রকম, একটা হচ্ছে আইডি, একটা ক্লাস এবং এটা হচ্ছে জেনারেল।
এই তিনটাকে একসাথে করে কিন্তু আমি সিএসএস করতে পারি এইভাবে। এগুলো যখন আমরা ক্লাস প্র্যাকটিস করব তখন এগুলো চলে আসবে সব। জাস্ট আমি আজকে যা যা দেখালাম একটু মাথায় রাখবেন, এগুলো বারবার রিক্যাপ্ট হবে, সুতরাং টেনশন করার কিছু নাই যে কি বুঝাইলো ভাই, কিছুই বুঝলাম না, নিজেও বুঝলো না, আমরাও বুঝলাম না, এরকম কিছু মনে হচ্ছে নাকি? আমি হয়তো বুঝাইতে পারি নাই, কিন্তু আমি তো বুঝি। না, ঠিক আছে। ভাই হয়েছে কি আমার তো একটু প্র্যাকটিসটা এই পর্যন্ত এত কিছু করে পারি না, এই জন্য একটু হ্যাঁ, আজকে যেটা uneven। দেখাইলাম এগুলো যখন আমরা সিএসএস করতে যাব তখন কিন্তু এগুলো আমি বারবার রিক্যাপ করব। আজকে শুধুমাত্র এগুলো নিয়ে আলোচনা করলাম যাতে সবার মাথার মধ্যে থাকে। যখন আমি সিএসএস কোড করব বড় মানে লং সেকশনের ক্ষেত্রে, তখন এই জিনিসগুলো সবার যেন মনে থাকে, মানে এমনি শিখে যাবেন, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। ঠিক আছে, এটাকে আমি শর্ট করে প্রয়োজনে ভিডিও দিয়ে দিব যাতে আপনারা পকেটে রাখতে পারেন। আজকের এই ক্লাসটাই আমি এই ভিডিওটাকে আমি শর্ট করে দিব সুন্দর করে, স্পেসিফিক একেবারে 2D পয়েন্ট। আচ্ছা, এখন আমি ক্লাসটা শেষ করব। জাস্ট সবাইকে দিয়েছিলাম কাজ, সবাই ঠিকমতো করে না। এই যে এটা করতে দিয়েছিলাম, এখানে করছেন কেউ বলেন তো, কে কে করছেন? আমি তো দেখলাম জাকির ভাইটা দেখলাম মোটামুটি ট্রাই করছে, ফরাদ ভাই করছে, আর কেউ কিন্তু দেয় নাই। আমি কিন্তু এটা নিয়ে আগাচ্ছি এবং এইটাতে অলরেডি শুরু করে দেব আজকে কাজ। এটাতে আমরা এই যে আমাদের সেকশনগুলো, এখানে সিএসএস, যদি আমাদের সিএসএস ফাইল ক্রিয়েট করে স্টাইল সিএসএস লিখলাম, ইমেজগুলো এখানে অলরেডি অ্যাড করা হয়েছে। এইখান থেকে আমি শুধু কানেক্ট করে দিই। style.css এগুলো আমি আর রাখতেছি না, এগুলো দরকার না। আমরা যে পোর্টফোলিও ওয়েবসাইট করব ফাইনালি, সেটার কাজ শুরু করছি। ঠিক আছে, মানে নেক্সট ক্লাসে সিএসএস নিয়ে গল্প আর থাকবে না কোনো। এই ওয়েবসাইটে আমরা শুরু করব এবং নেক্সট ক্লাসে না, আজকে থেকেই শুরু করলাম এই পেজটা ডেভেলপ করার। এখানে যা ডাটা দেওয়া আছে এটাকে আমি সুন্দর করে একটা স্ট্রাকচারে রূপান্তরিত করব। তো প্রথম যেই কাজ করব, আমরা বিভিন্ন সেকশন, আমার এখানে আমরা কোডে গেলে, এখানে কোডে গিয়ে দেখতে পাচ্ছি এই যে সেকশন করা আছে না নানা রকম, এই যে সেকশন, এই যে সেকশন, পোর্টফোলিওর জন্য আলাদা সেকশন, তারপরে জবের জন্য আলাদা সেকশন, এডুকেশনের জন্য আলাদা সেকশন। এখানে সেকশনের ভিতরে কিন্তু সেকশন আছে। এই যে মূল সেকশনটা, এই যে দেখছেন, এইখান থেকে এডুকেশন সেকশনটা সম্পূর্ণ আলাদা একটা সেকশন। তারপরে এইখানে যেটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এই যে সেকশন শুরু হয়েছে ওই সেকশন কিন্তু শেষ হয়েছে। আর মাঝখানে কিন্তু আলাদা আলাদা সেকশন করা আছে, আরও প্রত্যেকটা জব আলাদা করা আছে। তাহলে আমরা প্রত্যেকটা সেকশন, যেমন হেডার একটা সেকশন আলাদা, প্রজেক্টের জন্য আলাদা সেকশন, এই যে এইখান থেকে আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আলাদা সেকশন, সবগুলো সেকশন আমরা আলাদা আলাদা কালারে ডিফাইন করতে যাচ্ছি। তাহলে আমার সিএসএস ফাইলটা ওপেন করি। কি বাইরে সেভ হয়েছে? এই যে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে, এই যে ছবি আমার বড় আছে, বড় কেন হয়েছে? এখানে আমি যে ফুল সাইজ ছবি নিয়েছি, আমি চাচ্ছি যে এখানে ফুল সাইজ দেখাবে না, আমার যে সাইজ তার হাফ দেখাবে, গত ক্লাসে যেটা বলেছিলাম। তো এই জন্য প্রথমে আমরা এটাকে সিএসএস করে ছোট করে দিচ্ছি, উইথ 300। ঠিক আছে,
এটা লিখে আমি যদি এটাকে রিলোড দিই, দেখেন সব ছবি কিন্তু ছোট হয়ে গেল। এখন নেক্সট আমি ব্যবহার করব আলাদা আলাদাভাবে। তো এই যে আলাদা ব্যবহার করার আগে আমি কোন সেকশনের জন্য কোন সিএসএস ব্যবহার করছি এইটাকে যদি ডিফাইন করে নিই এখানে আমার স্টাইল শিটে, এটা কিন্তু আমার পরবর্তীতে রিডিংয়ে খুব সুবিধা হবে। আমরা আলাদাভাবে প্রথমে গ্লোবাল একটি সেকশন করে নিচ্ছি। গ্লোবাল সিএসএস, এটাকে আমি আলাদা করার জন্য এখানে ড্যাশ দিলাম, কিছু দিয়ে শেষ করলাম। ঠিক আছে, তাহলে এটা কি কমেন্ট হয়ে গেল না? স্টাইল শিটে আলাদা কমেন্ট, এখানে উল্টা করছি, এই যে এটা কিন্তু কমেন্ট হয়ে গেল। গ্লোবাল সিএসএস মানে মূল যে গ্লোবাল সেকশন সেটা আমরা এখানে লিখব। এরপরে আমাদের কি আছে, প্রোফাইল অথবা অ্যাবাউট, এটার দরকার নেই, আমরা প্রজেক্টের জন্য আলাদা সেকশন করব। মানে যখন সিএসএসগুলো অ্যাপ্লাই করব আমরা ওই নির্দিষ্ট সেকশনে অ্যাপ্লাই করে রাখব, ইজিবিজি করব না কোথাও। যেমন এইখানে আমি প্রজেক্ট লিখে দিলাম, প্রজেক্ট। এরপরে আর কি কি সেকশন আছে আমার, প্রজেক্ট গেল, এরপর ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এটার জন্য আমি আলাদা সেকশন করলাম, ওয়ার্ক এক্সপিরিয়েন্স। আবার একই জিনিস আমি কপি করলাম আরও 2টা 3টা, তাহলে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের পর কি আছে আমার, এডুকেশন, এডুকেশন। এরপরে কি আছে, কন্টাক্ট ইনফো, কন্টাক্ট ইনফো। এরপরে ফুটার ধরলাম। এই যে আমি প্রত্যেকটা সেকশনকে আলাদা করে নিলাম কমেন্ট দিয়ে, যাতে আমি সিএসএস যখন অ্যাপ্লাই করব এই সেকশনগুলোতে, তাহলে আমি এই ইমেজটা আমার কোথায় আছে, প্রজেক্ট সেকশনে, তাহলে এই যে প্রজেক্টের মধ্যে ইমেজগুলো আছে, তাহলে আমি এই সিএসএসটাকে প্রজেক্ট সেকশনে নিয়ে চলে আসলাম। এরপরে আমি কি করতে চাচ্ছি, আমার গ্লোবাল সেকশনে গিয়ে আমি এই যে আমার হেডার যে সেকশন, হেড, এইটাকে আমি নাম দিচ্ছি আলাদা। কি নাম দিব, ক্লাস হেড লিখলাম। ঠিক আছে, এই যে হেড লিখলাম, এখন চাচ্ছি আমি এই হেডটাকে, এই যে ক্লাস, এই সেকশনটা আমি গ্লোবালে লিখে এটার উপর সিএসএস অ্যাপ্লাই করতে যাচ্ছি। কি অ্যাপ্লাই করতে যাচ্ছি, এটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব আমি। এখন ব্যাকগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড দুইটা কিন্তু একই বিষয়। ঠিক আছে, আগে ব্যাকগ্রাউন্ড কালার লিখতে হতো, এখন ব্যাকগ্রাউন্ড লিখলে ওইটা কাজ করে। আমি স্পেসিফিক কালার দিচ্ছি, কালারটা আমি, আপনারা আপনাদের মতো কালার দিবেন, আমি আমার মতো কালার দিচ্ছি। এটা অ্যাপ্লাই করলাম আমি, এটা দেখি এখন চেঞ্জ হয়। আচ্ছা, কাজ করতেছে, হেড ডট দিই নাই। ঠিক আছে, এটা ব্ল্যাকের কাছাকাছি একটা কালার। হ্যাঁ, এই যে চেঞ্জ হয়ে গিয়েছে আমার উপরের অংশটুকু।
এরপরে আমি চাচ্ছি আমার, আচ্ছা এই কালারটা খুব একটা ভালো দেখাচ্ছে না, আমি ব্লু কালারের একটা শেড দিই। ব্লুর জন্য কি যেতে হবে, 2F3061, ওই কালার দেখতে ভালো লাগবে না। এই যে হয়েছে, ব্লু কালারে চেঞ্জ হয়ে গিয়েছে কিন্তু আমার। এরপরে আমি প্রজেক্ট যে সেকশনটা আছে এটাকে আলাদা কালার দিতে যাচ্ছি। তাহলে প্রজেক্ট সেকশন, এই সেকশনের মূল যে সেকশনটা, এটার আমি নাম দিই আলাদা করে ক্লাস মাই প্রজেক্ট। আমি এই সেকশনটার জন্য নাম দিয়ে দিলাম মাই প্রজেক্ট। তাহলে এখানে এসে কল করি, মাই প্রজেক্ট, এখানে তো কপি করছি আমি, ঠিক আছে। এইটা আমি আলাদা কালার দিব, ওইটা কি দিলাম, মোটামুটি ব্লু কালার। এইখানে F7 হোয়াইট কম্বিনেশন দিই একটা, F7 দেখি এটা কি কালার হয়। দেখছেন আমার সম্পূর্ণ প্রজেক্ট যে সেকশনটা, এই সেকশন কিন্তু কালার চেঞ্জ হয়ে গেল। এই যে হালকা ব্লু এর শেড, উপরেরটা ব্লু, ডিপ ব্লু, এটা লাইট ব্লু। এরপর ওয়ার্ক এক্সপিরিয়েন্স যে সেকশন, একইভাবে আমরা এটার জন্য ওয়ার্ক সেকশন কই, আমার ওয়ার্ক সেকশন, এইখানে গিয়ে আমি এই সেকশনকে ক্লাস দিলাম ক্লাস মাই ওয়ার্ক, ঠিক আছে। আলাদা সবগুলোর নাম দিয়ে দিই আমি, মাই ওয়ার্ক, এটা এডুকেশন, কপি করে নিই, ওয়ার্ক এক্সপিরিয়েন্স এডুকেশন, মাই এডুকেশন। আর কি থাকলো, ফুটার, এটাকে ফুটারই দিলাম। ওকে, তাহলে আমি ওয়ার্ক এক্সপিরিয়েন্সে মাই ওয়ার্ক, এটার কালার কি দিব, এগুলো কোড নাম্বারগুলো যে আমরা দিতেছি, মানে হ্যাঁ কোড নাম্বার আমি দিচ্ছি, এগুলো মুখস্থ আমার, এই জন্য আপনি কোড নাম্বার নেবেন এইখান থেকে। এই যে এই ওয়েবসাইট দিয়েছি গতকাল একটা দিলাম, আজকে দিলাম কালার্স, COOL colors.co, এইখান থেকে আপনি এইখান থেকে এই যে কোড নাম্বার, এই যে এফ, এই যে দেখছেন পিঙ্ক, গত ক্লাসে আমি তো দেখিয়েছি এটা কালারগুলো কিভাবে নেবেন, এই জন্য আমি তো আজকে আর এই যে কোনো কোড কপি করেন সেটাই হয়ে যাবে।
আপনি আপনার মতো নেবেন, আমি আমার মতো নিচ্ছি জাস্ট। কপি হ্যাঁ, এখানে জাস্ট ক্লিক করলে কপি হয়ে গেল। এটাকে ওই থেকে আপনি ব্যবহার করলেন, এই যে এইখানে এটা আমি এই কালার ব্যবহার করলাম, এই যে শুধু সামনে একটি হ্যাশ দিয়ে দিবেন। মাই ওয়ার্কে গেল এটা। তারপরে আসলো কি এডুকেশন, মাই এডুকেশন। আমি এই সেকশনটাকে আচ্ছা এখান থেকে কপিও করতে পারি, আমি নিজের মতো দিতে পারি। এই সেকশনের কালারটা দিচ্ছি, কি দিব ওকে, আমি এখান থেকে কপি করে দিই, এইটাই দিলাম সাদার আশেপাশে, না এটা দিই। এটা যে যার মতো কালার দিতে পারেন, যার কাছে যেটা সুন্দর লাগে। আর ফুটারে গিয়েও আমি ফুটারের কালার ডিফাইন করে দিলাম। আমি হেডার যে কালার দিয়েছি ফুটারও একই কালার দিব। ঠিক আছে, কন্টাক্ট ইনফরমেশন এটা আপাতত দরকার না, এটা থাক। এখন এই যে সিএসএস শিটটা দেখতে সুন্দর লাগতেছে না? যদি আমি একেবারে গণহারে লিখতাম ওইটা একরকম দেখতে লাগতো, আর এইভাবে লিখে এটা কিন্তু আমি যে কোনো কাউকে যদি দিই তাহলে সে বুঝতে পারবে প্রজেক্টে কি কি কাজ করা হয়েছে। সে দেখলো, আমি এখন রিলোড দিই তো পেজটা কেমন দেখাচ্ছে দেখছেন? এটা এক কালার, এটা এক কালার, এটা এক কালার, এটা এক কালার, এটা আর এক কালার, সবগুলো আলাদা আলাদা কালারে কনভার্ট হয়ে গিয়েছে। ঠিক আছে, এইখানে গ্যাপ তৈরি হয়েছে যে প্রত্যেকটার জন্য, এগুলো সব আমরা ঠিক করব, করে এই পেজটাকে সুন্দর একটি পেজে কনভার্ট করব। আপনারা এই যতটুক এটা করেন নাই সবাই করে এই কালার অংশটুকু করে নিয়ে আসবেন নেক্সট ক্লাসে, বুঝতে পারছেন? এবং এইভাবে লিখবেন, এই যে আমি যেভাবে লিখলাম আলাদা করে। আপনি ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা চেঞ্জ করতেছি, আর ফন্টের কালার তো কালোই দিতেছি। হ্যাঁ, ফন্টের কালার আপনি আপনার মতো, যেখানে কালো আছে আপনি, যেমন এইখানে কালো বোঝা যাচ্ছে না, আপনি এটা সাদা করে দিতে পারেন। না জি, আপনি সাদা করলে কি করবেন, এইখানে এই যে হেডার, ওখানে এইখানে গিয়ে ফন্ট কালার, ফন্ট লেখা A20 ফন্ট কালার, হ্যাঁ হোয়াইট ও সরি White লিখে ফন্ট কালার লিখতে হবে না, শুধু কালার লিখলেই হবে। কালার হোয়াইট। হোয়াইট লিখে দেন, হোয়াইট দিতে পারেন, আপনি কোডও নিয়ে আসতে পারেন, যে কোনো কোড, যে আচ্ছা কোড নিয়ে এই যে হোয়াইট দিলাম, এই যে কালার হোয়াইট হয়ে গেল, বুঝতে পারছেন? আপনার ইচ্ছা মতো আপনি কালারিং করবেন। আমরা ফাইনালি প্রজেক্ট আচ্ছা নেক্সট ক্লাসে আমরা এই ফন্টের স্টাইল চেঞ্জ করব, এটাকে মিডিলে কিভাবে আনবো, এটা পাশাপাশি কিভাবে ওইটা আসবে, middle এ এইগুলো সব কিছু দেখবো আমরা। কারণ নেক্সট ক্লাস থেকে আর কোনো আলোচনা নাই, মানে সিএসএ আজকে যেরকম মাথা গরম করে দিছি আপনাদের ছুটির দিন, এরকম করব না। জি। ঠিক আছে, নেক্সট ক্লাস থেকে শুধু আমরা প্রপার্টি শিখবো সিএসএস এর, যে কোনটা দিলে কি হচ্ছে, কোনটা দিলে কি হচ্ছে। যেমন আজকে কিন্তু আমরা অলরেডি আমাদের প্রজেক্ট শুরু করে ফেলছি। এই যে আমি গতদিন যেটা করে রাখছিলাম এটাকে আমি কিন্তু কালারাইজ করে ফেললাম, বিভিন্ন সেকশন বিভিন্ন কালার। তো নেক্সট ক্লাসে আপনারা এইভাবে কালারগুলো করে আনবেন, নিজের ছবিগুলো অ্যাড করবেন আর কালার। এই যে আমি কিন্তু ছবি বড় নিয়েছি, শুধু একটা সিএসএস দিয়ে আমি ছবিগুলো ছোট করে নিলাম, এই যে উইথ